একসময় যে পশ্চিমবঙ্গ গোটা ভারতকে পথ দেখাত সেই রাজ্যের আজ এই অবস্থা কেন? চলুন আজ আমরা এই নিয়ে একটু গভীরে যাই। দেখব পশ্চিমবঙ্গের এই জটিল অর্থনৈতিক আর সামাজিক সফরের আদ্য উপান্ত। একটা খুব বিখ্যাত কথা আছে গোপালকৃষ্ণ গোখলের বলা, বাংলা আজ যা ভাবে ভারত তা কাল ভাবে। মানে বুঝতেই পারছেন, একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ ছিল ভারতের চিন্তাভাবনা, সংস্কৃতি সবকিছুর কেন্দ্রবিন্দু। এখান থেকেই যেন গোটা দেশ অনুপ্রেরণা নিত। কিন্তু সেই গৌরবময় অতীত আর আজকের কঠিন বাস্তবের মধ্যে ফারাকটা মানে আকাশ পাতাল। ভাবুন একবার, যে রাজ্যটা ছিল ভারতের সবচেয়ে ধনী সেটাই আজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একদম তলার দিকে। যেটা ছিল দেশের শিল্প আর উৎপাদনের হাব, সেখানেই আজ নাকি ভিক্ষুকের সংখ্যা সবথেকে বেশি। আর অর্থনৈতিক স্নায়ুকেন্দ্র সে তো এখন ঋণের বোঝায় একেবারে জর্জরিত। তো আসল প্রশ্নটা হলো, এত কিছু হলোটা কি? আচ্ছা চলুন এবার কিছু ডেটা বা সংখ্যা দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলেই বোঝা যাবে এই পতনটা ঠিক কতটা গভীর। এই গ্রাফটা দেখুন, 1960-61 সালের দিকেও ভারতের মোট জিডিপির প্রায় 10.5% আসত পশ্চিমবঙ্গ থেকে। আর আজ সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 5.5%-এর মতো। মানে সোজা কথায় প্রায় অর্ধেক। এই একটা ডেটাই কিন্তু বলে দেয় যে দেশের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের গুরুত্ব কতটা কমে গেছে। জিডিপির থেকেও আরও অবাক করার মতো তথ্য হল ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের। স্বাধীনতার সময় ভাবা যায় দেশের মোট উৎপাদনের 25%, মানে 4 ভাগের 1 ভাগ আসত পশ্চিমবঙ্গ থেকে। আর আজকের দিনে সেই সংখ্যাটা কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? মাত্র 3%। কি বিশাল একটা পতন! আর এই সব কিছুর ওপরে রয়েছে ঋণের এক বিশাল বোঝা, প্রায় 7 লক্ষ কোটি টাকারও বেশি। এর মানেটা কি? এর মানে হলো রাজ্য সরকার যা আয় করে তার একটা বিরাট অংশই চলে যায় এই বিপুল পরিমাণ ঋণের সুদ মেটাতে। ফলে নতুন করে উন্নয়নমূলক কাজ করার টাকা থাকছে কই? তো সংখ্যাগুলো তো আমরা দেখলাম, কিন্তু প্রশ্নটা হলো কেন এমন হলো? এর পেছনে কিন্তু শুধু একটা কারণ নেই, আছে ঐতিহাসিক, রাজনৈতিক, এমনকি সাংস্কৃতিক কারণের এক জটিল জাল। চলুন এবার সেই জটটাকেই খোলার চেষ্টা করা যাক। এই টাইমলাইনটা দেখলে পতনের ধাপগুলো খুব পরিষ্কার হয়ে যায়। শুরুটা হয়েছিল 1947-এর দেশভাগ দিয়ে, যা রাজ্যের পাটশিল্পকে একেবারে পঙ্গু করে দেয়। তারপর এলো ফ্রেট ইকোলাইজেশন পলিসি, যা পশ্চিমবঙ্গের খনিজ সম্পদের অ্যাডভান্টেজটাই কেড়ে নিল। 60-এর দশকে শুরু হলো জঙ্গি ইউনিয়নবাজি, ধর্মঘট, লকআউট। এরপর 77 থেকে 34 বছরের বামফ্রন্ট শাসন, যার বিরুদ্ধে একটা শিল্পবিরোধী মনোভাবের অভিযোগ ওঠে। আর সবশেষে 2008-এর টাটা ন্যানো বিতর্ক। ওটা তো যেন শিল্পায়নের কফিনের শেষ পেরেক। দেশভাগের ক্ষতটা ছিল সাংঘাতিক, বিশেষ করে পাট শিল্পের জন্য। ব্যাপারটা একবার ভাবুন, পশ্চিমবঙ্গে রয়ে গেল 106টা পাটকল মানে ফ্যাক্টরি, আর 75% পাট চাষের জমি চলে গেল পূর্ব পাকিস্তানে, মানে আজকের বাংলাদেশে। ফল, কাঁচামালের অভাবে ধুঁকতে শুরু করল রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড, আর একে একে বন্ধ হতে থাকল সেই সব পাটকল। তো সব মিলিয়ে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে ব্যবসা করার জন্য পশ্চিমবঙ্গ আর ভালো জায়গা নয়, এরকম একটা ধারণা তৈরি হলো। কলকাতাকে আইটি হাব করার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হলো। জঙ্গি ট্রেড ইউনিয়নের দাপটে হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। এমনকি শিল্পপতি আদিত্য বিড়লার মতো মানুষকেও হেনস দাপতে হয়েছে। আর সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা তো সবারই জানা। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু বিনিয়োগকারীদের কাছে একটা খুবই নেগেটিভ সিগন্যাল পাঠিয়েছিল। অর্থনৈতিক আর রাজনৈতিক কারণ তো আছেই, কিন্তু এর পাশাপাশি আরও একটা বেশ ইন্টারেস্টিং, যদিও কিছুটা বিতর্কিত তত্ত্বের কথা বলা হয়। সেটা হলো ভাত ঘুমের কনসেপ্ট। মানে দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে নেওয়ার যে সংস্কৃতি, কিছু বিশ্লেষকের মতে সেটাও নাকি রাজ্যের সার্বিক কর্মসংস্কৃতি বা ওয়ার্ক কালচারের উপর একটা প্রভাব ফেলেছিল। রাজ্যের পতনের পেছনে আরও একটা বড় কারণ হল এর ভেতরের বিভাজন। মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে একটা বিশাল ফারাক। বেশিরভাগ সরকারি বাজেট, উন্নয়ন, রাজনৈতিক ক্ষমতা সবকিছুই যেন দক্ষিণবঙ্গ কেন্দ্রিক। ফলে উত্তরবঙ্গ বরাবরই যেন একটু পিছিয়ে থেকেছে। এই বৈষম্যটাও কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়নের পথে একটা বড় বাধা। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণ নিয়ে কথা বললাম, কিন্তু এখান থেকে বেরোনোর কি কোনো রাস্তা নেই? চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই, দেখি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কি পথের কথা বলা হচ্ছে। মূলত দুটো স্তরে পরিবর্তনের কথা বলা হয়। একটা হলো টপ ডাউন, মানে যেটা রাজ্য সরকার বা প্রশাসনিক স্তরে করতে হবে, বড় বড় নীতিগত পরিবর্তন। আর অন্যটা হলো বটম আপ, মানে যেটা ব্যক্তি হিসেবে, সাধারণ মানুষ হিসেবে করা যেতে পারে। রাজ্য স্তরে কি করা যেতে পারে? প্রথমত, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, যাতে বিনিয়োগকারীরা ভরসা পায়।
আমলাতান্ত্রিক জটিলতা মানে রেড টেপ কমাতে হবে। রাস্তাঘাট, বন্দর, বিদ্যুৎ এইসব পরিকাঠামো আরও ভালো করতে হবে। আর অবশ্যই শিল্প টানার জন্য ভালো পলিসি আর ট্যাক্সে ছাড় দিতে হবে। কেন্দ্রীয় সরকারের সাথে মিলেমিশে কাজ করাটাও খুব জরুরি। আর ব্যক্তিগত স্তরে আজকের দিনে কিন্তু রাজ্যের সীমাবদ্ধতার বাইরেও অনেক কিছু করা সম্ভব। যেমন স্টেপ 1, শুধু লোকাল মার্কেটের কথা না ভেবে ইন্টারনেটের সাহায্যে গোটা বিশ্বের ক্লায়েন্ট খোঁজা। স্টেপ 2, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা। স্টেপ 3, এআই এর মতো নতুন টেকনোলজি ব্যবহার করে নিজের কাজকে আরও ফাস্ট আর এফিশিয়েন্ট করা। আর ফাইনালি স্টেপ 4, স্টোরি টেলিং, মার্কেটিংয়ের মতো হাই ভ্যালু স্কিল শিখে নিজেকে আপগ্রেড করা। তো সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, পশ্চিমবঙ্গের এই ঘুরে দাঁড়ানোর লড়াইটা কি ওপর থেকে আসবে, মানে সরকারের নীতি পরিবর্তনের মাধ্যমে, নাকি নিচ থেকে অর্থাৎ সাধারণ মানুষের উদ্যোগ, উচ্চাকাঙ্ক্ষা আর উদ্ভাবনী শক্তি দিয়ে এই বদলটা আসবে? হয়তো আসল উত্তরটা এই দুটো পথের মেলবন্ধন ঘটাতেই লুকিয়ে আছে।